আজকে আমরা নবম শ্রেণীর শব্দ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে শব্দ কি না। শব্দ হচ্ছে একটা শক্তি। কারণ শক্তি আমরা তাকেই বলি, শক্তি এক শক্তি থেকে অন্য শক্তিতে সবসময় রূপান্তরিত হয়। শব্দের ক্ষেত্রেও শব্দ এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়, আবার অন্য শক্তি থেকে শব্দ শক্তি পাওয়া যায়। যেমন শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ কী হবে না, খুব জোরে আওয়াজ করলে ঘরের কাঁচের জানলাগুলি ভেঙে যেতে পারে, তাহলে এটা হচ্ছে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ। আবার ঠিক উল্টোটা, যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি কী করে পাওয়া যাবে না, হাতে তালি দিলে শব্দ শক্তি উৎপন্ন হয়, এখানে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখন আমাদের জানতে হবে শব্দ কিভাবে উৎপন্ন হয়। যে কোনো বস্তুর অনেক কণা নিয়ে তৈরি, সেই বস্তুর যে কণাগুলি আছে তাদের কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপন্ন হয়। শব্দের উৎসকে সনক বলা হয়। আমরা তাহলে শব্দের উৎসকে কি বললাম না, শব্দের উৎসকে সনক বলা হয়। এই সনকের কম্পনের ফলেই শব্দ উৎপন্ন হয়। এখন আমাদের এই কম্পন সম্পর্কিত কতগুলি রাশি জানতে হবে। যেমন বিস্তার। বিস্তার কি না, কম্পনশীল কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। কম্পনশীল কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ বিস্তারকে, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। দেখো এখানে ধরো একটা কণা দুলছে, এরকমভাবে একটা কণা দুলছে, এরকমভাবে দুলছে, এইটা তার সাম্য অবস্থান। এই সাম্য অবস্থান থেকে এই যে সর্বোচ্চ, একদিকে সর্বোচ্চ সে যত দূর গেল সর্বোচ্চ সরণ হলো, সেটা হচ্ছে তার বিস্তার। আমরা বিস্তারকে এ দিয়ে লিখব। অর্থাৎ কম্পনশীল কোনো কণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। পর্যায়কাল। কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেয় সেটি হলো তার পর্যায়কাল। কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ দোলন, পূর্ণ দোলন মানে কি, এই এখান থেকে ধরো শুরু করলো, শুরু করে এইদিকে গেল, ওইদিকে সর্বোচ্চ দূরত্ব গেল, আবার এদিকে ফিরে এলো, এটা হচ্ছে একটি পূর্ণ দোলন। তাহলে কম্পনশীল কোনো কণা একটি পূর্ণ দোলন করতে এখান থেকে শুরু করে এইদিকে গেল, আবার এদিকে ফিরে এলো, একটি পূর্ণ দোলন করতে যে সময় নেয় সেটি হলো পর্যায়কাল। এরপরে আমরা পড়ব কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি না, কম্পনশীল কোনো কণা এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন করে। এক সেকেন্ডে কোনো কণা যতবার পূর্ণ কাঁপে বা কম্পন করে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। এক সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন করবে সেটাই হচ্ছে তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা এন দিয়ে লিখব। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক কি হবে, ধরি একটি কণার কম্পাঙ্ক এন, তাহলে কম্পাঙ্ক যদি এন হয়, এক সেকেন্ডে সে কতবার কাঁপে, এন বার কাঁপে। তাহলে আমি যদি ঘুরিয়ে লিখি, এন বার কম্পন করে এক সেকেন্ডে, তাহলে একবার কম্পন করে 1/n সেকেন্ডে। তাহলে একবার কম্পন করতে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল, সেটাকে আমরা টি দিয়ে লিখি। একবার কম্পন করতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কালকে আমরা টি দিয়ে লিখি। তাহলে টি সমান 1/n। শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, এটা প্রমাণ করব এখন আমরা। প্রথমে আমরা দেখি শব্দ তিনটে মাধ্যম আছে, আমরা জানি কঠিন, তরল এবং গ্যাসীয়। এই তিনটে মাধ্যমের মধ্য দিয়ে কি শব্দ বিস্তার লাভ করতে পারে, দেখা যাক। প্রথমে আমরা পড়ব কঠিনের মধ্য দিয়ে শব্দের বিস্তার। কঠিনের মধ্য দিয়ে শব্দের বিস্তার, এটা প্রমাণ করার জন্যে একটা কাঠের টেবিলের, তুমি আর তোমার বন্ধু কাঠের টেবিলের এক প্রান্তে তুমি আওয়াজ করছো, অন্য প্রান্তে তোমার বন্ধু কাঠের টেবিলের কান দিয়ে শুনছে, তাহলে তুমি কাঠ দিয়ে আওয়াজটা পাচ্ছ। অর্থাৎ শব্দ কঠিনের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে। আরও একটা উদাহরণ তুমি দেখতে পাবে, একটি লোহার বড় পাইপ নাও, লোহার পাইপের এক প্রান্তে তুমি হাতুড়ি দিয়ে আঘাত করো বা এমনি আঘাত করো,
অন্য প্রান্তে তোমার বন্ধুকে কান দিয়ে শুনতে বলো, সে কিন্তু দুটো আওয়াজ পাবে। কেন দুটো আওয়াজ পাবে? না, একটা আওয়াজ শব্দের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, একটা আওয়াজ বাতাসের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, আর একটা আওয়াজ লোহার পাইপের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে। অর্থাৎ আমরা বলতে পারছি কঠিনের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করছে। তরলের মধ্য দিয়ে বিস্তার লাভ করে শব্দ। পুকুরের জলে তুমি এবং তোমার বন্ধু ডুবে পড়ো। পুকুরের জলে ডুবে এবারে ভেতরে, জলের ভেতরে যদি হাততালি মারো, তাহলে দেখতে পাবে তোমার বন্ধু তোমার হাততালির আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। অর্থাৎ তরলের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করে। আর গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করে, আমরা যে কথা বলছি সে কথা আমরা সহজেই শুনতে পাচ্ছি। এটা হচ্ছে বায়বীয় মাধ্যম। সেই বায়বীয় মাধ্যমের মধ্য দিয়ে অর্থাৎ শব্দ বিস্তার লাভ করছে। শব্দ যে শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না, তার একটা পরীক্ষা আমরা এখন করব। দেখো, এখানে একটা বেলজার বেলজার নেওয়া হয়েছে ছবিতে। এই বেলজারটা নেওয়া হয়েছে, বেলজারটাকে একটা বায়ু নিষ্কাশন যন্ত্রের উপর বসিয়ে দেওয়া হয়েছে। বেলজারের নিচেরটা কিন্তু ফাঁকা, বেলজারটার নিচের অংশ ফাঁকা, সেটা একটা বায়ু নিষ্কাশন যন্ত্রের উপর বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে ভালো করে ভেজলিন দিয়ে, এই জায়গাটায় ভালো করে ভেজলিন দিয়ে এবং মোম দিয়ে ভালো করে টাইট করে দেওয়া হয়েছে, যাতে ভেতরে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। বেলজারের মুখটাকে ভালো করে কর্ক দিয়ে এঁটে দেওয়া হয়েছে বা সিপি দিয়ে এঁটে দেওয়া হয়েছে, এবং ওই সিপি দিয়ে দুটো তার ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ভিতরে একটা কলিং বেল লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে ভেতরে যখন বাতাস আছে, আমি যদি কলিং বেলের সুইচ দিই, তাহলে দেখা যাচ্ছে যে কলিং বেলটা বাজছে এবং আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি। অর্থাৎ যখন ভেতরে বাতাস আছে তখন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। এবারে ভেতর থেকে বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে, বায়ু নিষ্কাশন নলের সাহায্যে ভেতর থেকে সমস্ত বাতাস টেনে বের করে নেওয়া হলো। সমস্ত বাতাস টেনে বের করে নিলে ভেতরটা বায়ু শূন্য হয়ে গেল। এবারে সুইচ দেওয়া হলো। সুইচ দেওয়া হলে দেখা গেল যে কলিং বেলটা বাজছে, কিন্তু আমরা কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছি না। আবার ভেতরে বাতাস ঢোকানো হলো, দেখা গেল আবার আওয়াজ শোনা যাচ্ছে। অর্থাৎ বায়ুশূন্য স্থানের মধ্যে শব্দ বিস্তার লাভ করতে পারে না। পরীক্ষাটা আরেকবার ব্যাখ্যা করে দিই। দেখো, একটা কাঁচের বেলজার নেওয়া হয়েছে। কাঁচের বেলজারের নিচের অংশটা ফাঁকা, সেটাকে একটা বায়ু নিষ্কাশন যন্ত্রের উপরে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিয়ে নিচেরটাকে ভালো, যে জায়গাটা ফাঁকা সেই জায়গাটা ভালো করে ভেজলিন এবং মোমের সাহায্যে এঁটে দেওয়া হয়েছে, যাতে ভেতরে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। উপরের অংশে একটি সিপি লাগিয়ে দেওয়া হয়েছে। সেই সিপির মধ্যে দিয়ে তার ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে একটি কলিং বেল লাগিয়ে দেওয়া হয়েছে। এবারে কলিং বেলের সুইচ দেওয়া হয়েছে। দেখা গেল যে কলিং বেল বাজছে এবং আমরা বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি। অর্থাৎ যখন বাতাস ছিল তখন আমরা আওয়াজ শুনতে পাচ্ছি। বায়ু নিষ্কাশন নলের সাহায্যে আস্তে আস্তে ভেতর থেকে সমস্ত বাতাস টেনে বের করে নেওয়া হলো। দেখা গেল, এবারে সুইচ দেওয়া হলো, দেখা গেল যে ভেতরে কলিং বেলটা বাজছে, আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে, ঘন্টাটা বাজছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো রকম আওয়াজ শুনতে পাচ্ছি না। এবারে বায়ু নিষ্কাশন যন্ত্র দিয়ে ভেতরে আবার আস্তে আস্তে বাতাস ঢোকানো হচ্ছে। যখনই বাতাস আস্তে আস্তে ঢোকানো হলো, তখন আমরা আওয়াজটা আবার আস্তে আস্তে ক্রমশ কম থেকে বেশি আওয়াজ শুনতে পাচ্ছি। অর্থাৎ যত বাতাস ভেতরে ঢুকছে আওয়াজ তত বাড়ছে। সুতরাং ভেতরে যখন বাতাস ঢুকলো তখন আওয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এ থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে বায়ুশূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ বিস্তার লাভ করতে পারে না। সেই জন্যই সূর্যে যে বিস্ফোরণ হচ্ছে সেই শব্দ আমরা শুনতে পাই না, কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে বেশিরভাগ স্থানই শূন্য বা ফাঁকা, কোনো বাতাস নেই সেই জন্যে, বা জড় মাধ্যম নেই, সেই জন্য আমরা কোনো শব্দ শুনতে পাই না। তাহলে চাঁদে বিস্ফোরণ যে হচ্ছে বা সূর্যে যে বিস্ফোরণ হচ্ছে সেই শব্দ আমরা শুনতে পাই না, কারণ সূর্য এবং পৃথিবীর মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে, যে জায়গায় কোনো মাধ্যম বা বাতাস নেই, সেই জন্য কোনো আমরা শব্দ শুনতে পাই না। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ। তরঙ্গ কি না, তরঙ্গ হচ্ছে একটা আন্দোলন। আন্দোলন মানে তুমি পুকুরের মধ্যে একটা ঢিল ছুঁড়ে দিচ্ছ। কীভাবে
না ঢিলটা পুকুরের মধ্যে তুমি পুকুরের মধ্যে একটা ঢিল ছুঁড়ে দিলে দেখা যায় একটা আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়ন একটা বিন্দুতে সীমাবদ্ধ থাকে না। যে বিন্দুতে ঢিলটা ফেলা হয় সেই বিন্দুকে কেন্দ্র করে এই আলোড়ন বৃত্তের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার জলে একটা শোলার টুকরোকে তুমি যদি ফেলে দাও, দেখবে শোলার টুকরোটা একই জায়গায় থেকে উপর নিচে করছে, কিন্তু এগিয়ে যাচ্ছে না। কি বলা হলো? না স্থির জলে একটা ঢিল ছুঁড়ে দেওয়া হলো, দেখা গেল একটা আলোড়ন সৃষ্টি হলো। এই আলোড়ন একটা বিন্দুতেই সীমাবদ্ধ থাকে না। যে বিন্দুতে ঢিলটা ফেলা হয়েছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই আলোড়ন বৃত্তের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। কীরকমভাবে ছড়িয়ে পড়ে? না দেখো এরকমভাবে ছড়িয়ে পড়ে বৃত্তের আকারে এরকম করে আস্তে আস্তে আলোড়নটা বৃত্তের আকারে এরকম করে ছড়িয়ে পড়ে, বৃত্তের আকারে এরকমভাবে ছড়িয়ে পড়ে। এবার জলে একটা যদি তুমি শোলার টুকরো স্থাপন করো, দেখবে শোলার টুকরোটা একই জায়গাতে থেকে উপর নিচে খালি উপর নিচে কাঁপছে, এগিয়ে যাচ্ছে না। তাহলে তরঙ্গটা কি? না তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের কণাগুলোকে, মাধ্যমের কিন্তু কোনো কণা সরছে না, সেই জন্যই শোলার টুকরোটা সরেনি, এক জায়গায় দাঁড়িয়ে থেকে উপর নিচে করেছে। তাহলে তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। তরঙ্গ দু প্রকারের, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? দেখো তির্যক তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণাগুলির গতির অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমকোণে থাকে, এরকমভাবে যদি কম্পনটা হয়, মাধ্যমের কণাগুলির গতির অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমকোণে থাকে, তরঙ্গের গতি এইটা, তরঙ্গের গতি এই দিক বরাবর, তরঙ্গের গতি এই দিক বরাবর, আর মাধ্যমের কণার গতি এই দিক বরাবর, তাহলে তরঙ্গের গতির সঙ্গে কণাগুলির গতির অভিমুখ যদি সমকোণে থাকে সেটা হচ্ছে তির্যক তরঙ্গ। এবং তরঙ্গটা যে যাচ্ছে, দেখো তরঙ্গের এই সর্বোচ্চ যে বিস্তার সেটাকে বলছে তরঙ্গ শীর্ষ, এবং সর্বনিম্ন যে বিস্তার সেটাকে বলছে তরঙ্গপাদ। তাহলে তির্যক তরঙ্গ দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর হচ্ছে তরঙ্গপাদ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে মাধ্যমের কণাগুলির গতির অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরাল হয়ে থাকে। একটা স্প্রিংকে নিয়ে তুমি উপর নিচে করে চেপে দিচ্ছ, এরকমভাবে একটা স্প্রিংকে নিয়ে এরকমভাবে চেপে দাও, চেপে দিয়ে ছেড়ে দাও, দেখবে স্প্রিংটা এরকমভাবে কাঁপছে, উপর নিচে এরকমভাবে কাঁপছে। তাহলে তরঙ্গের কণাগুলির গতির অভিমুখ যদি তরঙ্গের গতির অভিমুখের সঙ্গে সমান্তরালভাবে থাকে, এখানে কণার গতির অভিমুখ এইদিকে এবং তরঙ্গের অভিমুখ এইদিকে, তাহলে তরঙ্গের অভিমুখ এবং কণার অভিমুখ যদি পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে থাকে তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য কি? একবার পূর্ণ কম্পন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। একবার পূর্ণ কম্পন করতে বা একবার পূর্ণ দোলন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। একবার পূর্ণ দোলন করতে, এই যে এখান থেকে শুরু করছে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একবার পূর্ণ দোলন হলো, এইটা হচ্ছে লামডা তরঙ্গ দৈর্ঘ্য। একবার পূর্ণ দোলন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব যায় তাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। একে লামডা দিয়ে লেখা হয়, চিহ্নটা হচ্ছে লামডা। তরঙ্গ বেগ, 1 সেকেন্ডে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকে বলে তরঙ্গ বেগ। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব যায় তাকে তরঙ্গ বেগ বলে। এখন আমরা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। v = n λ আমরা প্রমাণ করব। কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য লামডা, তরঙ্গ দৈর্ঘ্য লামডা মানে কি? একবার পূর্ণ দোলন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গটা যে দূরত্ব যায়, সোজা কথা একবার পূর্ণ দোলনে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য লামডা, সেটার মানে হচ্ছে লামডা। একবার পূর্ণ কম্পনে বা একবার পূর্ণ দোলনে যে দূরত্ব যায় সেটা লামডা। এবার কম্পাঙ্ক n মানে 1 সেকেন্ডে কণাটা n বার কাঁপে। তরঙ্গ বেগ v মানে 1 সেকেন্ডে কণাটি
যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে কণাটি যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তার তরঙ্গ বেগ। এবার আমরা কী লিখব, একবার পূর্ণ কম্পন করতে যে সময় লাগে সেই সময়ে লামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য লামডা লিখেছি, তাহলে একবার পূর্ণ কম্পন করে লামডা দূরত্ব যায়, তাহলে n বার পূর্ণ কম্পন করতে কত দূরত্ব যাবে, n লামডা দূরত্ব যাবে। n বার পূর্ণ কম্পন করতে কত সময় লাগে না, কম্পাঙ্ক n বলে দিয়েছে, অর্থাৎ n বার পূর্ণ কম্পন করতে 1 সেকেন্ড সময় লাগে, তাহলে 1 সেকেন্ডে কতটা দূরত্ব যাবে, 1 সেকেন্ডে n লামডা দূরত্ব যাবে। আবার আমরা কি বলেছি তরঙ্গ বেগ, না 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই তরঙ্গ বেগ, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই তরঙ্গ বেগ, তাহলে 1 সেকেন্ডে কত দূরত্ব যায়, n লামডা দূরত্ব যায়, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই তরঙ্গ বেগ। তরঙ্গ বেগকে আমরা v দিয়ে লিখছি, তাহলে v সমান n লামডা। আবার বলছি, আমরা প্রথমে ধরে নিচ্ছি কোনো তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য লামডা, তরঙ্গ দৈর্ঘ্য লামডা মানে একবার পূর্ণ দোলন করে লামডা দূরত্ব যায়। কম্পাঙ্ক ধরে নিচ্ছি n, 1 সেকেন্ডে n বার কম্পন করে, তরঙ্গ বেগ v, অর্থাৎ 1 সেকেন্ডে v দূরত্ব যায়। তাহলে আমরা কি বলছি না, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য লামডা ধরেছি, একবার পূর্ণ কম্পন করে লামডা দূরত্ব যায়, তাহলে লিখছি কি একবার পূর্ণ কম্পন করে যায় লামডা দূরত্ব। তাহলে কম্পাঙ্ক n ধরেছি, 1 সেকেন্ডে n বার কম্পন করে, তাহলে n বার কম্পন করে যায় n লামডা দূরত্ব। তাহলে n লামডা দূরত্ব কত সময়ে যায়, ওই যে ধরেছি 1 সেকেন্ডে, কম্পাঙ্ক যেহেতু n, তাহলে 1 সেকেন্ডে যায় n দূরত্ব, n লামডা দূরত্ব। তাহলে n বার পূর্ণ কম্পন করতে 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডে যায় কত দূরত্ব, না n লামডা দূরত্ব। আবার আমরা বলেছি 1 সেকেন্ডে যে দূরত্ব যায় সেটাই তরঙ্গ বেগ, সেটাকে আমরা v দিয়ে লিখি, তাহলে 1 সেকেন্ডে কত যায়, n লামডা দূরত্ব যায়, তাহলে আমরা বলতে পারি v সমান n লামডা। খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা। এবার আমরা পড়ব শব্দ এক ধরনের কি তরঙ্গ, তাহলে আমরা পেলাম না শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ ঘনীভবন এবং তনুভবন, এখানে এটা বলা হয়নি। অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে ঘনীভবন এবং তনুভবন। ঘনীভবন কি না, কণাগুলি একবার খুব কাছাকাছি নিজেদের মধ্যে কাছাকাছি চলে আসে, আবার তার পরবর্তীকালে কণাগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। কণাগুলি যখন নিজেদের মধ্যে কাছাকাছি চলে আসে সেটা হচ্ছে ঘনীভবন, এবং কণাগুলি যখন নিজেদের থেকে দূরে চলে যায় সেটা হচ্ছে তনুভবন। অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে ঘনীভবন এবং তনুভবন প্রক্রিয়ায় শব্দ বিস্তার লাভ করে। অনুদৈর্ঘ্য তরঙ্গে কণাগুলি ঘনীভবন এবং তনুভবন প্রক্রিয়ায় বিস্তার লাভ করে। তাহলে শব্দ হচ্ছে কি না একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে শব্দ ঘনীভবন এবং তনুভবন প্রক্রিয়ায় বিস্তার লাভ করে, তাই তো। এবারে শব্দে তর শব্দ, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের কম তাকে আমরা বলবো শব্দেতর শব্দ। শ্রুতিগোচর শব্দ মানে আমরা যে শব্দ শুনতে পাই তার কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত হয়। আর শব্দোত্তর শব্দ আমরা শুনতে পাই না, বাদুড় এই শব্দটা শুনতে পাই, বাদুড়, ডলফিন। শব্দোত্তর শব্দ 20 কিলো হার্টজের বেশি। তাহলে প্রথমে আমরা বললাম শব্দেতর শব্দ, এই শব্দ আমরা শুনতে পাই না, এটা বেড়াল, কুকুর এরা শুনতে পায়। 20 হার্টজের কম, এর কম্পাঙ্ক 20 হার্টজের কম। শ্রুতিগোচর শব্দ আমরা শুনতে পাই, মানুষরা শুনতে পায়, এর কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজের মধ্যে হয়। আর শব্দোত্তর শব্দ ডলফিন, বাদুড় এই সমস্ত প্রাণীরা শুনতে পায়, এর কম্পাঙ্ক 20 কিলো হার্টজের বেশি হয়। একটা কোশ্চেন, পাখি ওরা শব্দ শোনা যায় না কিন্তু মশা ওরা শব্দ শোনা যায় কেন? পাখির ওরা শব্দ আমরা শুনতে পাই না কারণ প্রতি সেকেন্ডে পাখির যে ডানা ঝাপটায় 20 বারের কম হয়, সেই জন্যে সেই শব্দ আমরা শুনতে পাই না। কিন্তু মশা যখন ওড়ে তখন তার ডানার কম্পাঙ্কটা বা ডানার কম্পনটা সেকেন্ডে 20 বারের বেশি হয়, সেই জন্যে মশা ওড়ার শব্দ আমরা শুনতে পাই। শব্দোত্তর তরঙ্গের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। শব্দোত্তর তরঙ্গের ব্যবহার, আল্ট্রাসনোগ্রাফি করতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। এখন আল্ট্রাসনোগ্রাফিটা কি? আল্ট্রাসনোগ্রাফি হচ্ছে আমাদের শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে মানুষের পেটের বিভিন্ন অংশের পর্যবেক্ষণ, দেহের মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা এবং টিউমার নির্ণয় করা যায়। এটা হচ্ছে আল্ট্রাসনোগ্রাফি। অর্থাৎ আমাদের পেটের ভিতরে বিভিন্ন অংশের পর্যবেক্ষণ, দেহের মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা এবং টিউমার নির্ণয় করতে আমরা আল্ট্রাসনোগ্রাফি করি। তাহলে আল্ট্রাসনোগ্রাফি করতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। ময়লা জামা কাপড় পরিষ্কার করতে ব্যবহার করা হয়। সমুদ্রের জলের ভিতরে মাছের ঝাঁক নির্ণয় করতে ব্যবহার করা হয়। ডুবোজাহাজের অবস্থান নির্ণয় করতে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করা হয়। সোনার কি? সোনারের পুরো কথা হচ্ছে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। মনে রাখা খুব সোজা। এসও মানে সাউন্ড, এনএ মানে নেভিগেশন,
আর আরে হচ্ছে রেঞ্জিং। তাহলে সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অন্যভাবে মনে রাখতে পারো, এসও মানে সাউন্ড, এন মানে নেভিগেশান, এ মানে অ্যান্ড, আর মানে রেঞ্জিং। তাহলে সাউন্ড, নেভিগেশান অ্যান্ড রেঞ্জিং। এর সাহায্যে শব্দোত্তর শব্দ ব্যবহার করে সমুদ্রের গভীরতা, জলের ভেতরের কোনো বস্তুর অবস্থান, মাছের ঝাঁক ইত্যাদি নির্ণয় করা যায়।